নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুপ্রিয়া। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সের দিকে। পুজোর আগে রাজ্যে 3 নতুন মেট্রো রুটের উদ্বোধন। পাণ্ডবেশ্বরে বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিতর্কে বিধায়ক, ডিএফওকে হুমকি, পরে ক্ষমা। কোচবিহারে তৃণমূল যুবনেতা খুন কাণ্ডের শার্প শুটার গ্রেপ্তার। খেলা দিবসে শিক্ষককে মার, অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। পুরুলিয়ার হাসপাতালে আদিবাসী মহিলা শ্লীলতাহানি, ধৃত এনআরসি কর্মী। আসানসোলে ছাত্রের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ক্ষোভ পরিবারে। ফের ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারদের নাম, ক্ষোভ পরিবারগুলির। 48 ঘন্টার মধ্যে বুলা চৌধুরীর 295টি পদোদ্ধার, ধৃত চোর। পুজোর আগে রাজ্যকে মেট্রোর উপহার। আগামী 22শে আগস্ট কলকাতার 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রিন, অরেঞ্জ ও ইয়েলো লাইন মিলে নতুন এই সংযোগে বদলাবে শহরের যাতায়াত ব্যবস্থা। অনুষ্ঠানে আগেভাগেই আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 22শে আগস্ট কলকাতায় 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে গ্রিন লাইনে ধর্মতলা থেকে শিয়ালদা, অরেঞ্জ লাইনে রুবি মোড় থেকে বেলেঘাটা এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাত্রা শুরু হবে। রেল মন্ত্রক সূত্রে খবর, বিতর্ক এড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেভাগেই আমন্ত্রণ পাঠিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আমন্ত্রণ পত্রে রাজ্যের চলমান বিভিন্ন রেল প্রকল্প এবং অনুমোদিত অর্থের বিস্তারিত তথ্য যুক্ত করা হয়েছে। এর আগে ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তাই এবার যথেষ্ট সময় হাতে রেখেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। এক সরকারি বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে প্রকাশ্য অপমান, হুমকি ও পরে গোপনে ক্ষমা, সব মিলিয়ে বিতর্কের কেন্দ্রে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ডিএফওর সঙ্গে প্রকাশ্য বচসা ও পরবর্তী নাটকীয় ক্ষমা প্রার্থনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এক সরকারি বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রকাশ্যে পশ্চিম বর্ধমানের ডিএফওর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। আমন্ত্রণ পত্র দেরিতে পাওয়া নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি অনুষ্ঠানে ডিএফওকে হুমকি দেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা শাসক ও অন্যান্য অতিথিরা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তীব্র সমালোচনা করে বলেন, জনপ্রতিনিধির এই আচরণ ভয়ঙ্কর বার্তা দেয়। জানা গেছে, পরে রাতের বেলায় বিধায়ক ডিএফওর বাড়িতে গিয়ে ব্যক্তিগতভাবে ক্ষমা চান। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। প্রকাশ্যে হুমকি, পরে আড়ালে ক্ষমা, তা কি বিধায়কের অস্বস্তি থাকতেই? ঘটনা নিয়ে এখনো শাসক দলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। হ্যাঁ, সেই এখানকার মানুষকে ইয়ে করার জন্য, আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে 15 আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে। একদম স্যার, আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। গতকাল আমরা দেখলাম টিভির পর্দায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে পাণ্ডবেশ্বরের এক নাটকবাজ খুব নাটক করছিল। একজন জেলা শাসকের সামনে ডিএফও, বন দপ্তরের আধিকারিক, সবচেয়ে বড় এই মহকুমার, তাকে খুব ধমকাচ্ছিল, ইংরেজিতে কথা বলছিল। ওয়াই নো, দুটো ওয়ার্ড শুনেছি, খুব ইংরেজি শিখে গেছে। এখন খবর পেলাম যে কাল রাত 12:40 ওই ডিএফওর কাছে গিয়ে, তার বাড়িতে গিয়ে তার পা ধরে ক্ষমা চেয়েছে যে আমাকে ক্ষমা করে দিন। বাঁশগোড়া অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ভোটাররা আমার উপর ক্ষুব্ধ আছে, তারা আমার মিটিংয়ে আসছে না, আমাকে পাত্তা দিচ্ছে না, তারা আমাকে ভোট দেবে না। তাই তাকে সন্তুষ্ট করার জন্য, ওই অঞ্চলে ভোটারদেরকে সন্তুষ্ট করার জন্য আমি এইটা নাটক করেছি। আপনার যা করার করুন, ভোট অবধি প্লিজ কিছু করবেন না। ভোটের পর আপনাদের যা করার করুন, আমি ভোটে একবার জিতে যাই, ওই অঞ্চলে ভোটটা পেয়ে যাই, তারপর আপনারা 4 বছর যা করলেন আগামী দিনে তাই করবেন। প্লিজ আমাকে ক্ষমা করুন। 15 আগস্ট আমরা দেখলাম যে বন দপ্তর থেকে ডিএফও এসে পরে একটা বাঁশগোড়া এলাকায় কিছু বৃক্ষরোপণের চেষ্টা করেছিল, কিন্তু ওইখানে দেখলাম যে ফরেস্ট এলাকাতে ফরেস্ট দপ্তরকে কোনো বৃক্ষরোপণ করতে দেওয়া হচ্ছে না। ওইখানে এসে পরে দেখছি যে আমরা লোকাল ওইখানকার যিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি এখানে এসে পরে হুমকি, একটা শাসানি দিয়ে চলে গেলেন। একজন জেলা শাসক, মহকুমা শাসক থাকাকালীন
পেজেন্ট ওইখানে ডিএফওকে ও অকথ্য ভাষায় তাকে যেমন পেরেছে তেমনভাবে তাকে গালিগালাজ করে তাকে ওইখানে বৃক্ষরোপণ করতে দেয়নি। আজকে উনি যে বলছেন যে এইখানে যে 12,000 লোক কাজ করে এই পাথর খাদানে, যদিও এখানে 12,000 লোক কাজ করে এত 2-3 বছর ধরে এখানে পাথর খাদান বন্ধ, তাহলে ওইখানে এখনও পর্যন্ত তারা এখনও কোনো পদক্ষেপ কেন নেননি? সেখানকার মানুষের কর্মসংস্থান কেন দিতে পারেননি? আদিবাসী মানুষদেরকে শুধু ধামসা মাদল খেলাধুলা ওইসব করে শুধু মাতিয়ে রেখে দিয়েছেন। আদিবাসী মানুষদেরকে কি দিয়েছেন? না আছে ওইখানে পানি জলের ব্যবস্থা, না আছে ওদের শ্মশানের ব্যবস্থা, না আছে ওদের আবাসের জন্য ব্যবস্থা, কোনো কিছু ব্যবস্থা নেই। ওইখানে আমরা দেখছি যে আদিবাসীদেরকে একটা বোকার মতন বানিয়ে পড়ে তারা ওইখানে যারা নেতারা আছে নেতাদের পকেট ভরার একটা প্রকল্প চালিয়ে বসে আছে। ওইখানে আদিবাসীদের কোনো সুবিধা হয়নি। ওইখান থেকে বলুন আপনারা যে উনি তো স্থানীয় বিধায়ক, লোকাল বিধায়ক তৃণমূল কংগ্রেসের, কিন্তু ওইখানে বিষয়টা হচ্ছে যে কতটা ওইখানকার আদিবাসীদের জন্য কতটা ওইখানে উপকার হয়েছে, কতগুলো উপকৃত হয়েছে। আমরা বলবো যে ওখানকার যিনি বিধায়ক আছেন, বিধায়ককে বলবো যদি আপনি যদি আদিবাসীদের দরদি হন তাহলে খাদানটা চালান, ডিসিআর বার করুন, যাতে সরকারিভাবে যাতে সরকারও রয়্যালটি পায় এবং আদিবাসীরা উপকার হয়। আর যদি না করতে পারেন ওই আপনাদের তৃণমূলের যারা নেতারা আছে তাদের যাতে পকেট ভরার জন্য এইসব প্রকল্প করবেন না। আমরা দেখেছি যে 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিসের সামনে বেআইনিভাবে পাথর খাদান থেকে পাথর উত্তোলন করে সেই পাথরটাকে আপনারা বাইরে যে এলাকাতে আপনারা পাচার করছেন। এটা হচ্ছে আপনাদের প্রকল্প, আপনাদের পকেট ভরার প্রকল্প, না আদিবাসীদের উন্নয়নের প্রকল্প চালাচ্ছেন? যে আমরা ধিক্কার জানাই যে কী করে নরেনবাবু একজন জেলা শাসক, মহকুমা শাসক এবং মন্ত্রীর সামনে তিনি একজন সরকারি আধিকারিককে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, আর সেই সমস্ত আধিকারিকরা দাঁতবার করে হাসছেন। এই ঘটনার আমরা ধিক্কার জানাই। দেখুন, আমিও দেখেছি যে ভিডিওটা ভাইরাল হয়েছে। আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পায়, আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ব্যাপারটা মানুষের জন্য আমাকে লড়াইটা করতেই হবে। ওখানে আদিবাসীদের যে জমি আছে সেই জমি মাপজোক না করে, আদিবাসীদের সঙ্গে কথা না বলে, আদিবাসীদের কিছু রায়তি জমি আছে, কিছু পুরুষানুক্রমে যারা জল জঙ্গলের মানুষ তারা জঙ্গলের মধ্যে বসে আছে, তাদেরকে উদ্বাস্তু করার জন্য একটা যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন আমার খুব কষ্ট হয়েছে। আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন, প্রায় 300-400 মহিলা এসে আমাকে বলেছিলেন। তো আমি সেই জন্যই আমার এই রিপারকেশন মানুষের জন্য লড়াই করব। যে যা বলে বলুক, যারা আদিবাসী ভাই বোন আছেন তাদের জন্য আমার লড়াই চলবে। তৃণমূল যুব নেতা অমর রায় খুনের ঘটনায় বড় সাফল্য পুলিশের। অবশেষে গ্রেফতার হলো এক শার্প শুটার। রবিবার ভোররাতে বাংলা বিহার সীমান্ত থেকে ধরা পড়ে মূল অভিযুক্ত। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল যুবনেতা অমর রায় খুনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলো এক শার্প শুটার। রবিবার ভোররাতে বাংলা বিহার সীমান্ত থেকে কুন্ডিবাড়ি থানার পুলিশ 35 বছরের বিনয় রায়কে আটক করে। তার বাড়ি কোচবিহারের বানেশ্বর সংলগ্ন হলেও তিনি দীর্ঘদিন ধরেই শিলিগুড়িতে বসবাস করছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা জানান, টোডিয়ার হাটে অমর রায়কে লক্ষ্য করে মাথা ও পেটে একাধিক গুলি চালানো হয়েছিল। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আহত আরেকজনকেও গুলি করা হয়। গ্রেপ্তার হওয়া বিনয় রায়ের কাছ থেকে 9mm পিস্তল ও 4 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, অমর রায় ও বিনয় রায়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। তবে এর পেছনে রাজনৈতিক কারণ আছে কিনা তা তদন্তের পরই জানা যাবে। গ্রেপ্তার হওয়া বিনয় রায় আগে থেকেই ছিনতাই ও পক্সো সহ একাধিক মামলায় অভিযুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। আমি বলছি অনেক লোকজন আছে যারা এরা একটা টিম করে সেরকম প্ল্যান করে নিয়োজিতভাবে করেছে। তো অনেক লোকজন আছে, বাকিদেরকে যখন আমরা ধরবো তখন বাকি ডিটেলস আপনাদের জানাতে পারি। দেখুন, ও তো ব্যবহার করা হয়েছেই, কিন্তু আরো আর্মস ছিল, দেয়ার ওয়্যার মাল্টিপল আর্মস ইনভলভড। স্যার, ব্যক্তিগত ব্যাপার না রাজনৈতিক ব্যাপার রয়েছে? ওগুলো তো তদন্তের বিষয়, আমরা দেখে তারপরে জানাতে পারবো। আপনারা কি 2-3টে টিম করেছেন যেটা অন্য স্টেটে যাচ্ছে বা এরকম কাগজ? অফকোর্স, যখন এরকম কেস হয়, অনেক রকম কেস করা হয়, অনেক রকম টিম করা হয়, ভাগ ভাগ করে ওরা এই কাজ থেকে। কোন স্টেটে পাঠানো হয়েছে? দেখুন, ওগুলো আমরা এখন বলবো না, কিন্তু অফকোর্স একটা টিম আসাম গিয়েছিল আগে, কিন্তু আমরা অনেক রকম জিনিস দেখছি, অনেক জায়গায় টিম পাঠাচ্ছি, ওগুলো আমরা পরে আপনাকে জানাতে পারবো। খেলা দিবসের অনুষ্ঠানে ফুটবল ম্যাচ চলাকালীন উত্তেজনা। ভাঙড়ে এক শিক্ষককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা। অভিযুক্ত ভগবানপুর হাই স্কুল পরিচালন সমিতির সভাপতি খয়রুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আক্রান্ত শিক্ষক। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
ভাঙড়ে খেলা দিবসে আন্তঃরাজ্য ফুটবল ম্যাচ চলাকালীন শিক্ষক নাসির উদ্দিনকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা ও ভগবানপুর হাই স্কুল পরিচালন সমিতির সভাপতি খৈরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াই এলাকায় ছাত্রছাত্রীরা থানার সামনে বসে পড়ে। আক্রান্ত শিক্ষক জানান, খৈরুল ইসলাম কিছু বহিরাগত নিয়ে মাঠে চড়াও হয়ে তাকে ও আরো 2 শিক্ষককে মারধর করেন। অভিযোগপত্রে গালিগালাজ ও হুমকির কথা উল্লেখ রয়েছে। প্রথমে পুলিশ অভিযোগের রিসিপ্ট কপি না দিলেও পরে তা দেয়। অভিযোগ অস্বীকার করে খৈরুল ইসলাম জানিয়েছেন তিনি ঘটনার সঙ্গে যুক্ত নন, তাকে ফাঁসানো হচ্ছে। তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অ্যাকচুয়ালি আমরা খেলছিলাম, খেলতে খেলতে আমার খুব লেগেছিল। লাগার পরে আমি মাঠে পড়েছিলাম। রেফারি সিদ্ধান্ত ছিল, সবাই ছিল, আমাদের দর্শকও ছিল। সেখানে গিয়ে আমাকে হাতে লেগেছে। হাতে লাগার পরে আমি কি হয়েছে আমি জানি না ঠিকই, কিন্তু হাতে লাগার পরে ওঠার পরে তারপরে শুনলাম যে আমাদের স্যারকে মারধর করা হলো। হয়েছে বলতে আজকে আমাদের খেলা হবে দিবস বলে একটা অনুষ্ঠান চলছিল, খেলা চলছিল কারবালা হাই স্কুল মাঠে। ওই মাঠে আমরা এর আগের দিন আমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত জিতেছিলাম, সেমিফাইনাল উঠেছিলাম। আজকে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা ছিল। এখন আজকে ভগবানপুরের কিছু স্টুডেন্ট, কিছু শিক্ষক তারা ক্লেম করেছে যে আমাদের টিমে বহিরাগত খেলছে, তারা এখান থেকে পাস করে অটোমেটিক চলে গিয়েছে, তারা খেলছে, তারা অভিযোগ করছে। আমরা সেটাকে বারবার কাটার চেষ্টা করলাম। আমরাও ওদেরকে দুজনকে দেখালাম যে ওদের মধ্যেও দুজনা বহিরাগত খেলছে। এই নিয়ে ব্যাস আমাদের ছাত্রদেরকে জবরদস্তি ওরা তোলার চেষ্টা করেছে, আমরাও ওদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এর মাঝখানে হঠাৎ করে বিডিও সাহেব নিচেই আসার আগেই ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খৈরুল ইসলাম, যে স্থানীয় তৃণমূলের নেতা, সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করেছে। পুরুলিয়ার বান্দোয়ান থেকে উঠে এলো চাঞ্চল্যকর অভিযোগ। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি সন্তানের পাশে থাকা এক আদিবাসী মহিলা শ্লীলতাহানির অভিযোগ উঠল হাসপাতালেরই এক কর্মীর বিরুদ্ধে। গ্রেফতার হয়েছে অভিযুক্ত। উত্তপ্ত পরিস্থিতি রাজনৈতিক মহলেও। পুরুলিয়ার বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি থাকা শিশুর মা একজন আদিবাসী মহিলা। তিনি হাসপাতালে কর্মী দ্বারা শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। অভিযুক্ত এনআরসি বিভাগের কর্মী এনামুল হককে শনিবার গ্রেফতার করে রবিবার জেলা আদালতে তোলা হয়েছে। মহিলার অভিযোগ, গত 5 দিন ধরে হাসপাতালের মধ্যেই বারবার তাকে হেনস্থা করা হচ্ছিল। ঘটনার প্রতিবাদে সিপিআইএম ও বিজেপি নেতারা হাসপাতালে পৌঁছে দোষীর শাস্তি দাবি জানান। সিপিআইএম ও আদিবাসী সংগঠনগুলি দোষীদের কঠোর শাস্তির দাবির পথে নামার হুঁশিয়ারি দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বান্দোয়ান। প্রথমেই যেটা বলি, তৃণমূল সরকার 2011 সালে আসার পর থেকেই পার্কশিট গণধর্ষণ কাণ্ড এবং টালিগঞ্জ থানার থেকে বা ভবানীপুর থানার থেকে মমতা ব্যানার্জি নিজে যখন গুন্ডাদের ছাড়িয়ে নিয়ে যায় একজন সিএম হিসাবে, সেই দিন থেকেই পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা, নারীর সুরক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। দেখুন, ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক ঘটনা, যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি না যে বান্দোয়ান হাসপাতালের মধ্যে একটা এই ধরনের ঘটনা ঘটবে, যেখানে আর্জি করে আমরা ঘটনা দেখেছি একজন নার্সের প্রতি কীরকম অত্যাচার হয়েছে, ডাক্তারের প্রতি। আমরা তার পক্ষ নিয়ে আমরা আন্দোলনে নেমেছি, আমরা স্বাস্থ্যকর্মীদের পাশে আছি, ডাক্তারদের পাশে আছি। কিন্তু সেই জায়গাতে একজন হাসপাতালের মধ্যে হাসপাতাল কর্মী MSW পদে কর্মরত, তার কাছ থেকে এটা আমরা কখনোই আশা করি না প্রথমত। এবং কাল যখন আমরা খবর পাই দুপুর 1টার সময়, খবর পাওয়ার পরেই আমরা হস্তক্ষেপ করি। হস্তক্ষেপ করার পরে আমরা যখন যাই হাসপাতালে, তখন গিয়ে দেখি তালা বন্ধ করা আছে, যেখানে অপুষ্টি বিভাগ, সেই অপুষ্টি বিভাগে তালা বন্ধ করার আমরা কারণ জানতে চাই প্রশাসনের কাছ থেকে, এবং পরবর্তী সময় জানতে পারি না তাদের নিরাপত্তার কারণ একটা দেখিয়েছেন। হ্যাঁ, ওখানে যেহেতু আরও মায়েরা রয়েছে, স্বাভাবিকভাবে তারা নিরাপত্তার কারণে তাদেরকে রেখেছিল। আমরা বলার পরেই কিন্তু তারা খুলে দিয়েছে এবং ভিকটিমকে আমাদের সঙ্গে কথা বলার সুযোগ দিয়েছে। ইমরান হক
উনি আমাকে খারাপ ব্যবহার করেছে। ওর রুমে ডাকিয়ে যায় আমাকে পাতলা পায়খানার আমি ওষুধ খুঁজেছিলাম, দিয়ে ও আমাকে খারাপ ব্যবহার করেছে। দিয়ে বন্দে মাতরমের দিনেও আমাকে বন্দা দেওয়ার জন্যে তখনও খারাপ ব্যবহার করেছে। আমি তখন ওকে প্রতিবাদ করেছি, বলে আমি তো মা, আমি তো বাচ্চার জন্য এসেছি। তখন ও বললো যে তুমি টেনশন করো না, কেউ কিছু জানতে পাবো না। আমি বলি না, আমি এটা তো প্রতিবাদ করবো, আমি তো তোমাকে বারণ করছি যে আমার গায়ে হাত দিও না তুমি। তখন ও বললো না, আমি তোমাকে খুব ভালো লেগেছে, তুমি আমার স্বামী বটো। আমি বলি তুমি কি করে ভাবলে যে আমার স্বামী তো বলি আছে, তুমি আমার সাথে এরকম কেন করছো বলি। তখন বলছে না, আমি তোমাকে বলছি ছাড়বো না, আমি খুব ভালোবাসি, আমার বউ আমাকে ভালোবাসে না, আমি তোমার কাছ থেকে ভালোবাসা চাই। আমি বললাম না, এটা কি করে সম্ভব। আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মাধ্যমিক ছাত্রের মৃত্যু ঘিরে ছড়ালো চাঞ্চল্য। পেটের ব্যথা নিয়ে ভর্তি, কয়েকদিনের মধ্যেই মৃত্যু। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ে পরিবার ও গ্রামবাসীরা। উঠছে প্রশ্ন, চিকিৎসা না হলে আগে থেকে জানানো হয়নি কেন? পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হওয়া এক মাধ্যমিক ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো আসানসোল জেলা হাসপাতালে। মৃত ছাত্রের বাড়ি ছিল পঞ্চগছিয়া কাপাতি গ্রামে। 15ই আগস্ট ভর্তি হওয়ার পর চিকিৎসা চলছিল, তবে রবিবার তার মৃত্যু হয়। পরিবারের সদস্য মামনি মুর্মুর অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির জন্যই ছাত্রের মৃত্যু হয়েছে। তাদের দাবি, শুধুমাত্র পেট ব্যথা নিয়ে ভর্তি হওয়া রোগীর অবস্থা এভাবে খারাপ হওয়া অনভিপ্রেত। যদি হাসপাতালে চিকিৎসা সম্ভব না হতো তাহলে আগে জানানো উচিত ছিল। ঘটনার প্রতিবাদে পরিবার ও গ্রামবাসীরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান ও দায়ী চিকিৎসকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। পেটে যন্ত্রণা আর জ্বর জ্বালা। 15 আগস্টে দুপুর বেলা আমাকে ভর্তি করেছিল। হেঁটে এসেছিল, কিন্তু আমার বাচ্চাটা নিজে হাঁটে এসেছে। মারা গেছে, তাদের জন্য ডাক্তারের দায়ী, এটা ডাক্তার দায়ী, এটা কারণ না, ডাক্তার দায়ী। মাকে দেখুন কি পড়ে আছে, সেদিনে ইলাজ করতে এখানে নিয়ে এনেছে 15 আগস্টে। তো ইয়ারা ডাক্তাররা কি ঘুমাইছিল না নার্সরা? যদি নাই করতে পারে ইলাজ তো কেন করলো ইয়ারা? কেন? কবে থেকে ভর্তি ছিল? কবে থেকে ভর্তি ছিল? 15 তারিখে ভর্তি ছিল। কি নিয়ে ভর্তি ছিল? যত নার্সগুলো পয়সা খুঁজে, শুধু পেট ব্যথা নিয়ে ডাক্তার বলে বাইরে হেঁটে এসেছিল, নিজের পায়ে এসেছিল। ফের ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারের ছড়াছড়ি। উত্তর হাওড়ার 13 নম্বর ওয়ার্ডের একই বুথে প্রায় 45 জন মৃত ভোটারের নাম রয়ে গেছে বলে অভিযোগ। পরিবারের ক্ষোভ, মৃত্যুর তথ্য জানানো হলেও সংশোধন হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে স্বচ্ছ ভোটার তালিকার দাবি তুলল তৃণমূল ও বিজেপি। উত্তর হাওড়া 13 নম্বর ওয়ার্ডে ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম থাকার অভিযোগ উঠছে। স্থানীয়দের দাবি, কেউ 15-20 বছর আগেই মারা গেছেন, কেউ আবার 5 বছর আগেও মারা গেছেন, তবুও তাদের নাম এখনো তালিকায় রয়ে গেছে। এক বুথে প্রায় 45 জন মৃত ভোটারের নাম রয়েছে বলেও অভিযোগ। পরিবারের অভিযোগ, মৃত্যুর তথ্য জানানো সত্ত্বেও সংশোধন করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি দুই পক্ষই স্বচ্ছ ভোটার তালিকার দাবি তুলেছে। আমার বাবার নাম আছে ভোটার লিস্টে, উনি গত বছর মারা গেছেন। আর মায়েরও নাম আছে ভোটার লিস্টে, উনি 2012 সালে মারা গেছেন। আর আমার আছেই কি নাম, মায়ের নাম হচ্ছে বিদ্যা দেবী আর বাবার নাম হচ্ছে শ্রীধর নারায়ণ চৌবে। দেখুন, আমি যে বুথে বসবাস করি, আমি যে বুথে ভোটার, উত্তর হাওড়া বিধানসভার বুথ নম্বর 218, এই বুথে আমি নিজে থেকে যে বুথের ভোটার লিস্ট দেখেছি, সেখানে এখন পর্যন্ত আমি যাদেরকে চিনি সেরকম 45 জন মৃত ভোটারের নাম ভোটার লিস্টে আছে। তার মধ্যে কিছু লোক এরকম আছে যারা 20 বছর আগে মারা গেছে, কিছু লোক 18 বছর আগে মারা গেছে, কিছু লোক 15 বছর আগে মারা গেছে। সেই রকম লোকের নাম ভোটার লিস্টে আছে। তার সঙ্গেই এই ভোটার লিস্টে একই পার্টে এরকম কয়েকটা ভোটার আছে যাদের 2বার করে নাম আছে, 2টা করে ভোটার আইডি আছে। এরকম প্রচুর নাম আছে যারা নো ট্রেস, যাদেরকে আপনি খুঁজে পাবেন না। মানে ভুতুড়ে ভোটার, শুধু ভূত না, ভূত প্রেত পিচাস ডাইন সবই আছে। প্রাক্তন সাঁতারু ও পদ্মশ্রী প্রাপক বুলা চৌধুরীর বাড়িতে চুরির 48 ঘন্টার মধ্যেই বড় সাফল্য পুলিশের। উদ্ধার হলো 295টি পদক। শ্রীরামপুর ডিসিপি অফিসে সাংবাদিক বৈঠকে জানানো হলো চোর গ্রেফতার হয়েছে এবং আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হুগলির হিনমটরে প্রাক্তন সাঁতারু ও পদ্মশ্রী প্রাপক বুলা চৌধুরীর বাড়িতে চুরির 48 ঘন্টার মধ্যে 295টি পদক উদ্ধার করল পুলিশ। রবিবার শ্রীরামপুর ডিসিপি অফিসের সাংবাদিক বৈঠকে জানানো হয়,
ধৃত চোর রিসরার বাসিন্দা এবং তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে বলেও সন্দেহ। গত 15ই আগস্ট চুরি হয় বুলার বাড়িতে, যেখান থেকে পদ্মশ্রী সহ সবকটি পদক চুরি হয়। সিআইডির সহযোগিতায় তদন্তে নামে পুলিশ ও গঠিত হয় বিশেষ দল। এক সন্দেহভাজনকেও জেরা করে চুরির তথ্য মেলে। অবশেষে রবিবার সকালে ধৃতকে শ্রীরামপুর ডিসিপি অফিসে হাজির করে পুলিশ। ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, সমস্ত পদক উদ্ধার করে বুলার হাতে তুলে দেওয়া হবে। পদক ফিরে পেয়ে কৃতজ্ঞ বুলা চৌধুরী তার পরিবার পুলিশকে ধন্যবাদ জানিয়েছে। পদক ফিরে পেয়ে কৃতজ্ঞ বুলা চৌধুরী ও তার পরিবার পুলিশকে ধন্যবাদ জানিয়েছে। সকালবেলা আমাদের বাংলা তথা বাঙালির গর্ব বুলা চৌধুরী, ওনার উত্তরপাড়াতে দেবাই পুকুরে একটি বাড়ি আছে, সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেলগুলো, যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন, উনি প্রখ্যাত সাঁতারু, সারা জীবন যে পারফরমেন্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে। তো তারপরে একটা কেস রুজু হয়। মাননীয় বুলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং প্রত্যেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল। মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন, তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, উত্তরপাড়া থানা, সিআইডির থেকে আমরা হেল্প নিয়েছি। তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে, আমরা এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, এই মেডেলগুলো, এখানে 295 মেডেলস আছে এবং যেটা প্রথমে 150 বলা হচ্ছিল, কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট। তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। প্রথমে আমি জগন্নাথকে স্মরণ করছি, কারণ তার স্মরণে ছিলাম যে যেভাবে আমার মেডেল পাওয়াতে হবে যেন পাই। আর সেদিনকে আমি যখন ওখান থেকে বেরিয়ে আসছিলাম তখন কাঁসার ঘন্টা শুনছিলাম মা মনসা দেবীকে স্মরণ করলাম। আজকে তার পুজো, তাকে বলেছিলাম যেভাবে হোক আমাকে পাইয়ে দাও, আমি পুজো দেবো তোমায়। তো আজকে আমাকে ডেকেছে, আমাকে এই শ্রীরামপুরের অফিসে। আমি মনে মনে প্রার্থনা করে আসছিলাম যাতে আমার সব মেডেলগুলো উদ্ধার হয়, আমি যেন সব আমার এতদিনের যে আমার কষ্ট করে যে আমি মেডেল এত পেয়েছি রাজ্যে দেশের, সেগুলো যেন পায়। তো আমি এখন দেখলাম, আমি ভীষণ ভীষণ খুশি এবং আপ্লুত। মানে এটা আমার খুব ইমোশনাল জায়গা, এই জায়গাটা আমি ভীষণ খুশি। অনেকগুলো উনারা উদ্ধার করেছেন, অনেক মেডেল আমার পেয়েছেন। আমি যত মেডেল বলেছিলাম মানে অনেকগুলো আমি ভুলেও গেছিলাম এতদিন, কারণ আমি 6 বছর বয়স থেকে আমি মেডেল জিতছি, অনেক মেডেল, তার থেকে অনেকগুলো বেশি পেয়েছে, কিন্তু এখনো অনেকগুলো উনাদের পাওয়া বাকি আছে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।